প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছো। ফিরে আসলাম নতুন একটি আলোচনা নিয়ে। আমরা আজ অর্থনীতি দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায়ের উপর কিছু আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনায় থাকবে কিছু সৃজনশীল প্রশ্নের আলোচনা। চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে একটি উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ। আমরা একটু উদ্দীপকটা দেখে নেই। মিস্টার এক্স গণমাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অনেক বিষয় জেনে তার মধ্যে একটি ধারণার সৃষ্টি হয় বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। সম্প্রতি তিনি প্রায় সকল খাতেই ধনাত্মক পরিবর্তন লক্ষ্য করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ধনাত্মক বলতে যে সকল উপাদান আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজ করছে সেই সকল উপাদানকেই নির্দেশ করা হচ্ছে। এখানে কয়েকটি উপাদানের কথা বলা হয়েছে, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্চয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ইত্যাদি। তিনি আরও অনুভব করেন অনুকূল পরিবেশ ও বিদ্যমান সম্পদের পূর্ণ ব্যবহার হলে বাংলাদেশ অচিরেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব তা হচ্ছে: পলাশীর যুদ্ধ কত সালে হয়? মুসলিম যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা আলোচনা করো। সর্বশেষে আসবে, তুমি কি মনে করো বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনাগুলো শুরু করি। প্রথম যে উত্তরটি আমরা দিব তা হচ্ছে পলাশীর যুদ্ধ 1757 সালের 23শে জুন সংগঠিত হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মুসলিম যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? বাংলাদেশের ইতিহাসে মুসলিম যুগকে স্বর্ণযুগ বলা হয় কারণ এ যুগেই বাংলার শিক্ষা ও বাণিজ্যের বেশ সমৃদ্ধ একটা অবস্থা ছিল। আধুনিক মুদ্রার প্রচলন এবং মহাজনী ব্যবস্থা এই যুগেই শুরু হয়েছিল। তখনকার সময় বস্ত্র, চিনি, লৌহ, বারুদ, কামান, বরফ, লবণ, কাগজ ইত্যাদি উৎপাদন করা হতো এবং তা বিদেশে রপ্তানিও করা হতো। তাই বাংলাদেশের ইতিহাসে সেই সময়টুকুকে অর্থাৎ মুসলিম যুগের সময়টুকুকে স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নং প্রশ্নের ছিল বাংলাদেশের অর্থনৈতিক গতিধারার সম্পর্কে। আমরা উত্তরটি দেখব। উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক গতিধারার সম্প্রতি মিস্টার এক্স প্রায় সকল খাতেই ধনাত্মক পরিবর্তন লক্ষ্য করেন, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্চয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইত্যাদি। এর আলোকে বাংলাদেশের অর্থনৈতিক গতিধারার আলোচনা নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নের উত্তরটি আমরা যেভাবে উপস্থাপন করেছি তোমরা চেষ্টা করবে, যেহেতু এটি একটি 3 মার্কসের প্রশ্ন, অবশ্যই তোমাকে 1.5 পেজ অর্থাৎ 1.5 পৃষ্ঠা ন্যূনতম লিখতে হবে। সেভাবেই প্রশ্নটি তোমরা উপস্থাপন করার চেষ্টা করবে। আমরা দেখে নিচ্ছি এখানে কি কি পয়েন্টস উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করলে দেখবে এখানে যে পয়েন্টসগুলো আমরা আলোচনা করেছি বা প্রশ্নের উত্তরে দিয়েছি, এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। অর্থাৎ গ এবং ঘ এর উত্তর করার সময় আমাদেরকে অবশ্যই উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখেই আনসার করতে হবে।
চলো আমরা এখন উত্তরটা দেখে নিই। অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশ বিগত এক দশক ধরে 6% উপর জিডিপির প্রবৃদ্ধি অর্জন করছে। 2015-16 অর্থবছর থেকে পরপর 4 বছর 7% বেশি প্রবৃদ্ধি অর্জন করছে, কিন্তু ঠিক ওই সময় অনেক উন্নত দেশও তাদের অর্থনীতিতে মন্দা পরিলক্ষিত করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টুকু আলোচনা করা হলো এটি অবশ্যই আমাদের অর্থনীতির জন্য একটি পজিটিভ ইন্ডিকেটর, কারণ 7 বা 6 এবং 7 উপরে জিডিপি থাকা মানে হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে খুব ভালো গ্রোথ করছি। 2 নম্বর পয়েন্ট, সঞ্চয়। গত 1.5 দশকে অভ্যন্তরীণ ও জাতীয় সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। 2018-19 অর্থবছরে দেশীয় সঞ্চয়ের পরিমাণ 23.93, অর্থাৎ যা 2016-17 অর্থবছরে ছিল মাত্র 23.05, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমাদের সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৈদেশিক মুদ্রার রিজার্ভও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পূর্বে যা ছিল 19.23, বর্তমানে তা 23.05, অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই সময়ের মধ্যে 20% বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায় বাংলাদেশ আগের তুলনায় বিভিন্ন খাতে অনেক স্বনির্ভরতা অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই উত্তরটি সুন্দরভাবে গুছিয়ে লিখতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি ছিল, তুমি কি মনে করো বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হতে পারবে? চলো শিক্ষার্থীরা, আমরা উত্তরটি একটু দেখে নিই। আমরা এখানে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তোমরাও চেষ্টা করবে যাতে তোমাদের প্রশ্নের আনসারটিও এভাবেই তোমরা উপস্থাপন বা লিখতে পারো। উত্তরের শুরুটা যেভাবে আমরা করব, চলো আমরা উত্তরটি শুরু করি। ঘয়ের আনসারে আমরা এভাবে শুরু করব যে, হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এজন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে, বা আমাদের যা করতে হবে তা হচ্ছে মানব সম্পদের গুণগত মান বৃদ্ধি, কৃষিনির্ভর শিল্পায়ন, উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ, দক্ষতার বৃদ্ধি, শ্রমবাজারের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কাঠামোগত রূপান্তর, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি চাও এই পয়েন্টসগুলো এক লাইনে একটু ডেসক্রাইব করে দিতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু আনসার করার পর আমরা কনক্লুশন পার্টে যেভাবে যাব, এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশ দূষণ রোধ এবং উন্নত প্রযুক্তি আহরণে বিশ্বায়নের সুযোগকে বাংলাদেশের গ্রহণ করতে হবে। সরকার ও এদেশের জনগণের আপোষহীন উন্নয়নমুখী মনোভাবের ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এই উত্তরটিও বুঝতে পেরেছ এবং আশা করব তোমরা এভাবেই উত্তরগুলো করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরও একটি সৃজনশীল প্রশ্ন দেখব। প্রশ্ন 2, 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর থেকেই বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। জিডিপিতে প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে, জীবনযাত্রার মান, শিক্ষার হার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। দেশটির ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, নদ নদী, মৃত্তিকা সহ অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো দেশটির উন্নয়নে সহায়তা করছে। আশা করা যায় এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ 2030 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি দেখলাম। আমরা এখন উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সেই প্রশ্নগুলো একটু দেখে নিই। ক নাম্বার প্রশ্নে রয়েছে,
উন্নয়নশীল দেশ বলতে কি বোঝায়? খ, অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে দুটি পার্থক্য লিখো। গ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো উন্নয়নে কিভাবে ভূমিকা রাখছে বিশ্লেষণ করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, ঘ নং আনসারটা করার সময় উদ্দীপকে যে নদ নদী বা প্রাকৃতিক সম্পদগুলোর কথা বলা হয়েছে, এই বিষয়গুলো আমাদের অর্থনীতির উন্নয়নে কিভাবে সহযোগিতা করবে সে বিষয়টি আমাদেরকে তুলে ধরতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম প্রশ্নটির উত্তরটি দেখে নেই। উন্নয়নশীল দেশ বলতে কি বুঝো? যে সকল দেশ ক্রমাগত উন্নয়নের ধারা ধরে রেখেছে তাদেরকে বলা হচ্ছে উন্নয়নশীল দেশ। অর্থাৎ তারা স্থবির অবস্থায় থাকবে না, তাদের অর্থনীতিতে গতিশীলতা থাকবে, তাদের কর্মসৃজন হার বৃদ্ধি পাবে, কাজের সুযোগ বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, তাদের বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটবে, বৈদেশিক বিনিয়োগ বা বৈদেশিক আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। এইরকম চলতি অবস্থায় যে অর্থনীতিগুলো রয়েছে তাদেরকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আখ্যায়িত করতে পারি। দ্বিতীয় প্রশ্নটি, খ নং প্রশ্ন রয়েছে, অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে দুটি পার্থক্য লিখো। অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ। এক, অনুন্নত দেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, পক্ষান্তরে আমরা উন্নয়নশীল দেশের অর্থনীতিতে কৃষির পাশাপাশি আরও অন্যান্য খাতের অবস্থান লক্ষ্য করে থাকি। দুই, অনুন্নত দেশের আয় ও উৎপাদন কম, সেই তুলনায় উন্নয়নশীল দেশের আয় এবং উৎপাদন কিছুটা বেশি থাকবে এবং তা ক্রমশ বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নং প্রশ্নের আনসারটি আমরা এখন দেখব। গ নং প্রশ্নের আনসারে আমরা যেভাবে শুরু করব, একটি দেশের অর্থনীতি যখন পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপের মাধ্যমে উন্নয়নের দিকে অগ্রসর হতে থাকে তখন তাকে উন্নয়নশীল দেশ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল বাংলাদেশকে কি একটি উন্নয়নশীল দেশ বলা যায়? সেক্ষেত্রে শুরুতেই আমরা পুনরায় এখানে উন্নয়নশীল দেশ বলতে কি বোঝায় তার সংজ্ঞাটি উপস্থাপন করেছি। তোমরাও আশা করব আনসারটি এভাবে উপস্থাপন করবে। তারপর আমরা উদ্দীপক থেকে আমাদের যে প্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো নিতে হবে তা উপস্থাপন করেছি। শিক্ষার্থীরা দেখো, উদ্দীপকে আমরা দেখতে পাই 1971 সালে মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। জিডিপিতে প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে। বাংলাদেশে বিগত 1 দশক ধরে 6% উপর জিডিপির প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে। 2015-16 অর্থবছর থেকে পরপর 7% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে, যার প্রমাণ আমরা আমাদের মাথাপিছু আয়, যা বর্তমানে $1909 মার্কিন। 2016 সালের হিসেব অনুযায়ী সাক্ষরতার হার 72.3%, শিক্ষার হার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। দেশটির ভৌগোলিক অবস্থানগত কারণেও আঞ্চলিক বাণিজ্যে সক্ষমতা বাড়ছে। নদ নদী, মৃত্তিকা সহ অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো দেশটির উন্নয়নে সহায়তা করছে। ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনীতি স্থবির অবস্থার পরিবর্তে গতিশীল অবস্থায় রয়েছে। তাই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা যেতেই পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা উত্তরটি বুঝতে পেরেছ। চলো আমরা আমাদের আজকের আলোচনার সর্বশেষ যে প্রশ্নের উত্তরটি আমরা আলোচনা করব সেখানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ প্রশ্নের উত্তরটি হচ্ছে, বাংলাদেশের উন্নয়নে উদ্দীপকে বিশেষ কিছু উপাদানের আলোকপাত করা হয়েছে। উপাদানগুলো অর্থনৈতিক তাৎপর্য নিম্নে তুলে ধরা হলো। অর্থাৎ আমাদের যে উপাদানগুলো উদ্দীপকে বলা হয়েছে সেই উপাদানগুলো
আমাদের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে আমাদের সহযোগিতা করছে তা আমরা এখন একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, কর্ণফুলীর উজানের বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এখানে নদীর বা নদ নদীর পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি বলা হচ্ছে। পাহাড়ে জুম চাষের পাশাপাশি ধান, আনারস, চা চাষ হচ্ছে। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখবে, যেখানে একটি ফসলের জায়গায় কিন্তু এখন অনেক ফসলের চাষ হচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ দেশকে উন্নয়নের দিকে ধাবিত করছে। বনাঞ্চল থেকে সংগ্রহ করা কাঠ আমাদের চাহিদা পূরণ করছে। সিলেটের পাহাড়ি অঞ্চলে চা চাষ হচ্ছে, যা আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের সহায়তা করছে। সমুদ্র উপকূলবর্তী মানুষ মৎস্য শিকার, শুটকি তৈরি ও লবণ চাষ করছে। নদ নদীর সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে। অর্থাৎ এই সকল প্রাকৃতিক উপাদানগুলো কিন্তু আমাদের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। উপরের আলোচনা থেকে বলা যায়, দেশটি ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, নদ নদী, মৃত্তিকা সহ অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো বাংলাদেশের উন্নয়নে সহায়তা করছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা আজকে যে দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করা হলো, প্রশ্নের উত্তর দুটি অল্প সময়ের মধ্যে তোমরা মুখস্থ করে ফেলবে। যেহেতু তোমাদেরকে উত্তরগুলো গুছিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই দুটি প্রশ্নেই উত্তর খাতায় সুন্দরভাবে লিখে বাড়ির কাজ হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দিবে। সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আলোচনায় এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আসসালামু আলাইকুম।